হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন গল্পে চলে যায়। গল্পের নাম প্রিয়তমী। লেখনীতে ঈশ্বর জাহান ফারিয়া, পর্ব 4। রৌদ্র চানত বিকেল, মিষ্টি বাতাসে গাছগাছালি দুলছে। আকাশ কিছুটা কালচে নীল। বৃষ্টি নামার আগে যখন আকাশটা বিভিন্ন রঙে রাঙিয়ে যায়, অনেকটা তেমন। রোদে ধুয়ে চকচক করছে শহরের সাপ্লেট বাসার বারান্দাটা। ওখানে বসে সেফা আর রিমির সাথে গল্প করছে সে। আজ বিশেষ নাস্তাও তৈরি করেছে সে। হাত খরচের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে আজ প্রয়োজনীয় কিছু জিনিসপত্রও কিনেছে। সে টাকাটা ধার দিয়েছে সেপা। যদিও সে নিতে চায়নি, কিন্তু জোর জবরদস্তির চোটে নিতে বাধ্য হয়েছে। কেনাকাটা অবশ্য শের ওদের দুজনকে সাথে নিয়েই করেছে। রিমি শেপা আজ রাতটা এখানে কাটাবে বলে ঠিক করলো। একা একা শহরে একদম ভালো লাগে না। তাছাড়া ওর মন মেজাজও কিছুদিন ধরে ঠিক যাচ্ছে না। এসব কারণেই মূলত শেফা রিমি এসেছে। তিনজন মিলে যখন গল্পে মগ্ন, তখন দেখলো কালো রঙের একটা গাড়ি ঠিক রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। এবং এই গাড়িটা আর কারো নয়, পূরবের। শের ভয়ে ভয়ে ঢুক গেল। যখন থেকে পূরবের আসল পরিচয় জানতে পেরেছে, তখন থেকে ওর মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। ভয় হচ্ছে এই বুঝি হাজারখানেক ক্যামেরা নিয়ে এসে ওর সামনে দাঁড়ানো মিডিয়ার লোকজন। আর নানা বিব্রতকর প্রশ্নে ওকে জর্জরিত করা হলো। আর পূরবকে চোর বলা আর পানি ঢালার শাস্তি হিসেবে ওকে বেধড়ক পিটানো হয়েছে। হাজার হোক, সেলিব্রিটি বলে কথা। মানব সেবায় নিজেকে সামিল করে অল্প দিনের মধ্যেই নিজেকে জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে নিয়ে গিয়েছেন এই লোক। তাছাড়া রেস্টুরেন্টের ব্যবসা আর বাবা ইরফান আহমেদ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালোভাবে হ্যান্ডেল করেও বেশ ভালোই পরিচিত পেয়েছেন। আর তার ইউনিক স্টাইলে চলাফেরা আর গুড লুকের জন্য সর্বদা তার নামের ছড়াছড়ি। এক কথায় সিনেমায় অভিনয় না করেও বাস্তব জীবনে সে সেলিব্রিটি। অসংখ্য মানুষ তাকে ভালোবাসে। কিন্তু এই মানবদরদী মহাপুরুষের যে ভালো মানুষের আড়ালে কুৎসিত একটা রূপ আছে, সেটা শহরের থেকে ভালো আর কে জানে। পূরবের গাড়িটা ওরা তিন বান্ধবী লক্ষ্য করেছে। শিবা মুখ ফুলিয়ে গম্ভীর গলায় বলল, এটা তো পূরব ভাইয়ের গাড়ি না? শের মিনমিন করে বলল, ভাই? তোর ভাই লাগে? আরে দূর, ভয়ের চোটে গলা দিয়ে বেরিয়ে গেছে। রিমি গালে হাত দিয়ে ভয়ের তো গলায় বলল, শের এখন কি হবে রে? শের চুপ করে বাইরে গাড়িটার দিকে তাকিয়ে থাকলো। টেনশন হচ্ছে খুব। ইস, একবার যদি জানতো এই লোক এমন কিছু করতে পারে, তাহলে অভদ্র ব্যবহার করতো না। কিন্তু এখন কি হবে? তাছাড়া পূরবকেও দেখা যাচ্ছে না। তবে কিছুক্ষণ পরই গাড়ি থেকে পূরব আর জিসানকে বেরিয়ে আসতে দেখা গেল। মনে হচ্ছে অনেক রেগে আছে এই লোক। শের ভয় পেয়ে রুমে চলে গেল। পিছন পিছন রিমি আর শেফাও এলো। ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বড় লোকদের সাথে লাগতে গেলে এমনই হবে রে শের। এবার লাথি ঘুষি না খা। মনে মনে কথাগুলো বলে বিছানায় এক কোণে চুপটি মেরে বসে রইল শের। মিনিট খানেক পরে দরজায় ঠক 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 শব্দ হলো। ওরা তিন বান্ধবী একে অপরের মুখ চাওয়াচাই করলো। রিমি শেহরের কাঁধ খামচে ধরে ঢোক গিলে বলল, এখন নিশ্চয়ই তোকে ধরতে এসেছে। কি বলে ডাকবো আর ভাই ছাড়া? ভাইটাই ডেকে যদি কিছু একটা করতে পারি। শেফা দাঁত কটমট করে বলল, চুপ থাক রিমি, টেনশনেই বাঁচি না,
এখন তোর উল্টোপাল্টা কথা শোনার মুড নেই একদম। এই শের, দরজা খোলো। ওনারা এসেছেন তাই না? মনে তো হচ্ছে। আচ্ছা জিজ্ঞেস করে দেখি। শেরের সাথে যে মেয়েগুলো ফ্ল্যাট শেয়ার করে তারা আজ বাসায় নেই, গ্রামে গিয়েছে। তাই কোনো রকম চিন্তা ভাবনা নেই। শেফা মেইন দরজার সামনে গিয়ে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে সাহসী গলায় জিজ্ঞেস করলো কে। ওপাশ থেকে উত্তর এলো না। শেফা আবারও ডাকলো কিন্তু কেউই সাড়া দিল না। তাই ও ভাবলো বোধ হয় কেউ নেই, আর পুরোপুরি এসেও থাকলেও চলে গিয়েছে, নইলে তো সাড়া দিতে। যাই হোক, কনফার্ম হওয়ার জন্য দরজাটা অল্প একটু খুলতেই ওর চোখ ছানা পড়া হয়ে গেল। পুরো রাগী চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে তার বেস্ট ফ্রেন্ড জিসান। চিনতে পারলো শেফা। তারপর ঘরে ঢুকে দরজাটা লাগাতে নিলেই দরজা ঠেলে একেবারে ঘরে এসে পড়ে পুরো। শের আর রিমি তো ভূত দেখার মতো চমকে উঠল। এত সরাসরি বাসায় ঢুকে পড়েছে। এখন যদি ওকে মেরে ফেলা হতো তাহলে কেউ জানতেও পারবে না। ভাগ্যিস শেফা রিমি আছে। ঘরে ঢুকে পুরো প্রথমে যে কাজটা করলো সেটা হলো চোখে মুখ কুঁচকে ফেললো, নাকে হাত দিয়ে এমন একটা ভাব করলো যেন সে কোনো ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। জিসান পূরবের এই কাণ্ডে হতভম্ব হয়ে গেল, কারণ সে যতই হাই ক্লাস ফ্যামিলিতে বড় হোক বা স্টাইলিশভাবে চলাফেরা করুক, এই ধরনের কাণ্ড কোসপিন কালেও করেনি। বরং নিজ হাতে গরিব দুঃখীদের সাহায্য করেছে। ডাস্টবিনে পড়ে থাকা সদ্য জন্মানো শিশুকে বুকে তুলে নিয়েছে। কিন্তু আজ একটা মেয়ের বাসায় এসে কোনো কারণ ছাড়াই যে উদ্ধত ভাব দেখাচ্ছে তা জিসানকে প্রচণ্ড ভাবিয়ে তুলেছে। ওর ঘোর কাটল পূরবের হুঙ্কারে। শের ওই বেয়াদব মেয়েটা কোথায় সে? পিছনে ঘুরে দেখলো কাঁচুমুচু হয়ে বিছানার সাথে লেপ্টে বসে থাকে শেরকে। মেয়েটার অসহায় মুখটা দেখে ও চরম মজা পাচ্ছে। চিল্লিয়ে বলে উঠল, এই বেয়াদব মেয়ে, নাও বলছে বিছানা থেকে ফার্স্ট। শের আত্মা প্রায় বেরিয়ে এলো। বিছানা থেকে লাফ দিয়ে নেমে পূরবের সামনে দাঁড়ালো। শেফা রিমি পূরবের পিছনে দাঁড়িয়ে রইল। পূরবের মাথায় হ্যাট, চোখে সানগ্লাস, কিন্তু শেরের সাথে কথা বলতে বলতে চোখ থেকে নীল রঙা সানগ্লাসটা খুলে ফেলল। ভয়ঙ্কর রাগী কিন্তু অদ্ভুত সুন্দর চোখ জোড়ার দিকে কয়েক সেকেন্ডের জন্য মোহবৃষ্টির মতো তাকিয়ে থাকলো সে। এই প্রথম পূরবকে এভাবে দেখেছে। সানগ্লাস ছাড়া এই লোকটাকে দেখতে অন্যরকম লাগছে। যাই হোক, শের মাথা নিচু করে জিজ্ঞেস করলো, আমি শের, কী জন্য এসেছেন এখানে? তুমি আমার কি কি বলে এসেছিলে সেগুলো আবার রিপিট করো, তাও নাও লেটস স্টার্ট। শের ব্রুকুসকে তাকালো। পাগল নাকি এই লোকটা? বাড়ি বয়ে এখানে এসেছে সিনেমাটিক ডায়লগ শুনতে। তারও কি নাকি ভেবে এতক্ষণ বিড়ালের মতো মিউ মিউ করছিল। শুনুন, আপনার সাথে আমার ওরকম বিহেভ করা উচিত হয়নি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে জানতাম না আপনি কে। কেন? জানলে কি করতে? জানলে আমি আপনাকে চোর বলতাম না, আর না আপনার মাথায় পানি ঢালতাম। পুরো কথাটা হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো ভঙ্গি করে বলল, ও তারপর? সে বিরক্ত চোখে তাকালো, বলল, তারপর কিছু না। সরিটা আপনার পাওয়া ছিল, মিটিয়ে দিলাম। এবার প্লিজ আমাকে ফলো করা বন্ধ করুন। পুরো রেগে বলল, ফলো করি মানে? শের থতমত খেয়ে বলল, করেনি তো। আমি যেখানে যাই সেখানেই আপনি হাজির। তাছাড়া সেদিন রাতে এসে আমার জানালায় ঢিল ছোড়াছুড়ি করেছেন, দাঁড়িয়েছিলেন, আবার রেস্টুরেন্টেও দেখা, ক্যান্টিনেও আপনি, মানে আমি যেখানে আপনি সেখানে টাইপ। পুরো ফলো করা কথাটা শুনে রেগে মেগে একাকার। আজ পর্যন্ত কাউকে ফলো করা তো দূর, বরং অন্যরা ওকে ফলো করে। আর সেখানে এই মেয়েটা এসব কি বলছে? শের ওর কাছ থেকে উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলো, আর একটা কথা, আপনি আমার
বাসার ঠিকানা জানলেন কি করে? জিসান, বল দোস্ত, একে বল চুপ থাকতে, নইলে ওর কি হাল করবো সেটা কিন্তু নিজেও বুঝতে পারছে না। জিসান ওর কথার মানে বুঝতে পেরে শেরকে উদ্দেশ্য করে বলল, আপুমনি, তুমি ওর সাথে বেয়াদবের মতো আচরণ করো না। আমি তো বেয়াদবি করছি না, জাস্ট জানতে চাচ্ছি আমার বাসায় ঠিক। পুরো শেরের গাল চেপে ধরল। জিসান, শেফা আর রিমি ভয় পেয়ে গেল। শের অবাক হয়ে গেল, পুরো ফংকার দেওয়া কণ্ঠে বলল, আমার কাছে কৈফিয়ত চাও? এত সাহস? দেখি তোমার কত দম আছে আমার সাথে লাগার। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। এটুকু বলে শেরকে ছেড়ে দিল। তারপর আশেপাশে খুঁজে একটা কলস দেখতে পেয়ে ওটা তুলে নিয়ে এলো। তারপর কলসের পুরো পানিটা শের উপর ঢেলে দিয়ে ওকে ভিজিয়ে দিল। অবাক হয়ে গেল বাকিরা। জিসান ওকে টেনে এক পাশে নিয়ে এলো, ধমক দেওয়া গলায় বলল, তুই এরকম অদ্ভুত আচরণ কেন করেছিস? ও একটা মেয়ে, এভাবে পানি ঢালাটা ঠিক হলো না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।